অ্যাকাউন্টিং আসলে কি আইডেন্টিফাই করে? তোমাদের কি কোনো ধারণা আছে যে অ্যাকাউন্টিং কি আইডেন্টিফাই করতে পারে? অ্যাকাউন্টিং আইডেন্টিফাই করার ক্ষেত্রে তারা কি আইডেন্টিফাই করতে পারে? এনি গেস? একটা প্রতিষ্ঠানে তোমার বেশ কিছু ইভেন্ট হয় এবং বেশ কিছু ট্রানজেকশন হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভেন্ট এন্ড ট্রানজেকশন? ধরো একটা প্রতিষ্ঠানের বা একটা এন্টিটির বা একটা সত্তার যে কোনো ধরনের ঘটনাকে আমরা বলছি ইভেন্ট, বাট ওই ঘটনার সাথে যদি আর্থিক সম্পৃক্ততা থাকে তখন সেটাকে বলা হয় লেনদেন বা ট্রানজেকশন। তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে ফাইন্ড আউট দ্য ট্রানজেকশন বা আইডেন্টিফাই দ্য ট্রানজেকশন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভেন্ট এন্ড ট্রানজেকশন? ইভেন্ট হচ্ছে যে সে তোমার প্রতিষ্ঠান যদি এইচআর ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যদি একজন এমপ্লয়িকে তোমার প্রতিষ্ঠান যদি নিয়োগ দান করে, তাহলে নিয়োগ দান করাটা হচ্ছে একটা ঘটনা। বাট নিয়োগ দানের পরবর্তী টাইমে ওই ব্যক্তি যদি তোমার প্রতিষ্ঠানকে 1 মান্থ সার্ভিস বা তোমার প্রতিষ্ঠানে 1 মান্থ কাজ করে, কাজ করার পরে তুমি মাস শেষে কি করবা? তাকে স্যালারি দিবা তোমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তাহলে যখনই তোমরা স্যালারিটা দিচ্ছ তখন কিন্তু তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে স্যালারিটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রানজেকশন। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ইভেন্ট আর স্যালারি পেমেন্ট হচ্ছে একটা ট্রানজেকশন। তাহলে অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য ট্রানজেকশন, নট ইভেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইভেন্ট এন্ড ট্রানজেকশনের মধ্যে পার্থক্যটা কি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথমে তোমার বললাম যে অ্যাকাউন্টিং ইজ ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ, আইডেন্টিফিকেশনটা বুঝলাম। হোয়াট ইজ আইডেন্টিফিকেশন? whether it is event or transaction, and accounting deals with transaction, not event. Number one. Then recording. তো রেকর্ডিংটা বলতে আমরা কি মিন করি? আসলে অ্যাকাউন্টিং এ যখন আমরা এই যে ট্রানজেকশনটাকে আইডেন্টিফাই করলাম, এটাকে রেকর্ড করার কিছু ডিউ প্রসেস আমাদের ফলো করতে হয়। এই ডিউ প্রসেস গুলোর মধ্যে আমাদের অনেকগুলো স্টেপস আছে, স্টেপস ইন দ্য রেকর্ডিং প্রসেস। তার মধ্যে প্রথমে হচ্ছে যে অ্যানালাইজ দ্য ট্রানজেকশন, এই ট্রানজেকশনটাকে অ্যানালাইসিস করা। দেন রেকর্ড টু এ প্রাইমারি বুকস অফ রেকর্ডিং, যেটাকে আমরা বলছি জার্নাল বা জাবেদা। মানে একটা নির্ধারিত ছকে আমরা এইগুলোকে হিসাবভুক্ত করি। তো ছকগুলো কি? 5 ঘর বিশিষ্ট একটা ঘর থাকে। এক ঘরের মধ্যে তোমার হচ্ছে ডেট, কত তারিখে ট্রানজেকশন হচ্ছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এক্সপ্লানেশন, কি ধরনের ট্রানজেকশন আমরা করছি, তারপরে ডেবিট ক্রেডিট, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার রেফারেন্স। মানে জার্নালকে যেহেতু আমরা প্রাইমারি বুকস অফ রেকর্ডিং বলছি, তাহলে অবশ্যই সেকেন্ডারি বা আদার কোনো বুকস আছে যেখান থেকে এখানে ইনফরমেশনটা যাবে। তাহলে যেই জায়গায় জার্নাল থেকে আমরা ট্রান্সফার করছি ওই রেফারেন্সটা ওখানে লেখা হয় বলে এই ঘরটার নাম হচ্ছে রেফারেন্স, যে আমি জার্নাল থেকে কোথায় পাঠাচ্ছি। তাহলে এই 5 ঘর বিশিষ্ট যেই ফরম্যাট তাকে আমরা বলছি জার্নাল বা বাংলায় বলা হয় জাবেদা। তোমার মতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কাছে জার্নালের অর্থ জাবেদা যাই বলো না কেন, দুইটার মিনিংই সেম, কারণ দুইটা তোমার কাছে খুব একটা পরিচিত না। বাট অ্যাকাউন্টিং স্টুডেন্টদের কাছে জার্নাল বললেই তারা বুঝতে পারবে ইজিলি এটা হচ্ছে প্রাইমারি বুকস অফ রেকর্ডিং, যেখানে আমরা লেনদেনগুলোকে একটা সুশৃঙ্খল অর্ডারে আমরা রেকর্ডিং করে থাকি। তো রেকর্ডিং করতে গেলে আমাকে 5টা ঘর ফলো করতে হয়। প্রথম ঘরে থাকে ডেট, মানে কত তারিখে ট্রানজাকশনটা হয়েছে। তারপর হচ্ছে এক্সপ্লানেশন, আমার কি ট্রানজাকশনটা হয়েছে। তারপর হচ্ছে রেফারেন্স, এখান থেকে আমি কোথায় পাঠাবো। তারপর হচ্ছে ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। এই 5 ঘর বিশিষ্ট ঘরকে আমরা বলছি জার্নাল। তো জার্নালের পরে আমরা যে কাজ করি, জার্নাল থেকে লেনদেনগুলোকে, ধরো তোমার জার্নালে সব ধরনের লেনদেন আমরা রেকর্ড করি। এখন আমার টপ ম্যানেজমেন্ট জানতে চাইলো যে আমার বিক্রয় রিলেটেড ট্রানজেকশন কতগুলো আছে। তখন তোমাকে কি করতে হয়? বিক্রয়গুলোকে আলাদা করে ফেলতে হয়। ক্রয় রিলেটেড কতটুকু আছে, ক্রয়কে আলাদা করতে হয়। বেতন রিলেটেড কতগুলো আছে, তারপরে বাড়ি ভাড়া রিলেটেড কেমন আছে, বা আমার ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে যখন জানতে চায়, এই কাজগুলোকে বলা হয় ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন এন্ড ক্লাসিফিকেশন করা হয় থ্রু লেজার, মানে যেটাকে বাংলায় বলা হয় খতিয়ান। তাহলে জার্নালে হচ্ছে যাবতীয় লেনদেনগুলোকে আমরা রেকর্ড করি। লেজারে হচ্ছে লেনদেনের নেচার অনুযায়ী সিমিলার নেচার গুলো নিয়ে বিভিন্ন ক্লাস করি। এই ক্লাসিফিকেশনকে বলা হচ্ছে লেজার। যখন আমরা লেজার তৈরি করে ফেলি, তারপরে লেজারের ব্যালেন্স গুলো নিয়ে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। তোমরা যেমন একটা ড্রেস কিনতে গেলে ট্রায়াল দিয়ে দেখো যে তোমার গায়ে স্যুট করছে কিনা বা হচ্ছে কিনা, ঠিক তেমনি লেনদেন গুলাকে সঠিকভাবে আমরা ট্রান্সফার করলাম কিনা, এই বিষয়গুলোর ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি আমরা জাজ করি থ্রু ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা 3টা জিনিস করলাম, প্রথমে করলাম জার্নাল, তারপরে করলাম লেজার, তারপরে করলাম ট্রায়াল ব্যালেন্স। এই 3টা জিনিসকে আমরা বলছি কিন্তু রেকর্ডিং। তোমাদের প্রথম বলেছিলাম আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মিনিং হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করছি
whether this is event or transaction। তোমাদের ইভেন্ট ট্রানজাকশনের পার্থক্য বললাম। তো অ্যাকাউন্টিং ডিল উইথ কি ট্রানজাকশন, ট্রানজাকশন গুলোকে আমরা রেকর্ড করি। রেকর্ড করার প্রাইমারি বুকস কে বলছি জার্নাল। জার্নাল থেকে আমরা ক্লাসিফাই করছি থ্রু লেজার। লেজার থেকে আমরা সেগুলোকে আবার বিভিন্ন জায়গায় ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি দেখছি থ্রু ট্রায়াল ব্যালেন্স। তাহলে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো হচ্ছে আমাদের ফর্মাল ওয়ে অফ রেকর্ডিং, বা যেগুলোকে আমরা বলছি অ্যাকাউন্টিং এ রেকর্ডিং বলতে আমরা যা বুঝি। এখন ধরো এখানে রেকর্ড করলাম, এই তথ্য তো আমি আলটিমেটলি কারো কাছে যদি কমিউনিকেট করি, কারণ তোমাকে একটু আগে অ্যাকাউন্টিং এর ডেফিনেশনে বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই, রেকর্ড এন্ড কমিউনিকেট। এখন ধরুন এই র ডাটা যদি আমি কাউকে কমিউনিকেট করি, তার কাছে কিন্তু এটার কোনো তথ্য বা মিনিং থাকবে না। কেন থাকবে না? কারণ এগুলো থেকে কোনো মিনিং ক্যারি করে না। সেই জন্য কিন্তু আমরা কমিউনিকেট করতে গেলে ফর্মাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতি তৈরি করতে হয়। একটা এন্টিটির বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক বিবৃতি তৈরি করতে হয়। তো আর্থিক বিবৃতি বলতে আমরা কি মিন করি? ধরো তোমার যেই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করলাম, ট্রায়াল ব্যালেন্সের সাথে কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট করার অনেক কিছু বাক থাকে, আমরা ধীরে ধীরে এসব বিভিন্ন চ্যাপ্টারে জানবো। তো যখনই আমরা অ্যাডজাস্টমেন্ট করি, অ্যাডজাস্ট করার পর আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতি তৈরি করি। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেক ধরন আছে, বাট বেসিক্যালি বইতে তোমরা 4 ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবা। নাম্বার 1 হচ্ছে তোমার বলা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, বা যেটাকে আমরা বলছি ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের নাম থেকেই মনে হচ্ছে যে আয় বিবরণী। তো নরমালি শুধুমাত্র আয় না, এখানে একটা প্রতিষ্ঠানের যাবতীয় আয় এবং ব্যয় এগুলোকে আমরা একসাথে প্রেজেন্ট করি। সেখান থেকে আমরা নেট লাভ বা নেট ক্ষতি, মানে নেট মুনাফা বা নেট ক্ষতি, এই পিকচারটা তৈরি করি আমরা থ্রু স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, যেটাকে আমরা বলছি ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের পর আমরা করি কি? ব্যালেন্স শিট, যেটাকে বলি আমরা একটা নাম বলি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের আরেকটা নাম আছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কারণ ব্যালেন্স শিট বললে অনেকেই, তুমি ধরো ডিকশনারি ঘাটবা, ডিকশনারি ঘেটে দেখবা ব্যালেন্স শিটের শব্দের অর্থ উদ্ধৃতপত্র। তুমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে উদ্ধৃতপত্র এবং ব্যালেন্স শিট দুইটারই কিন্তু কোনো মিনিং তোমার কাছে নাই। আসলে কিন্তু এটা তুমি কিছু বুঝতে পারছো না। হয়তো বিজনেস স্টুডেন্ট যারা ক্লাস 9 থেকে করে, তার কাছে ব্যাপারগুলো খুবই পরিচিত, তোমার কাছে অপরিচিত থাকাটাই স্বাভাবিক। তখন তুমি কি করবা? তোমার এমন একটা নাম জানা উচিত যেই নামটা দেখলে তুমি বুঝতে পারো আসলে এর মধ্যে কি আছে। যদি নামটা থাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তাহলে তুমি কি বুঝতে পারছো যে এটাতে আর্থিক অবস্থাকে এক্সপ্লেন করছে এটার মাধ্যমে। তাহলে তুমি খেয়াল করে দেখো, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কিন্তু মোর ইউজার ফ্রেন্ডলি দেন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট যদি বলা হয় উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট দুইটার কোনোটারই মিনিং তোমার কাছে ক্লিয়ার না। বাট যদি বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে আর্থিক অবস্থা এখানে স্টেট করা হচ্ছে বা এক্সপ্লেন করা হচ্ছে, তখন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা। তাহলে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বা ইনকাম স্টেটমেন্ট এটা একটা, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট এটা একটা। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটা এন্টিটির নির্ধারিত সময়ে তোমার অনেক ধরনের লেনদেন হয়, নগদ লেনদেন, বাকি লেনদেন, বিভিন্ন ধরনের লেনদেন হয়। নগদ লেনদেন বলতে ধরো তুমি একটা পণ্য কিনে আনলা, তুমি টাকা পেমেন্ট করে দিলা তোমার প্রতিষ্ঠান, এটা হচ্ছে নগদ। এখন তুমি একটা পণ্য কিনে আনলা, এই মুহূর্তে টাকা দিলে না, ভবিষ্যতে দিবা বা বাকি নিয়ে আসলা, তাহলে বাকিও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রানজাকশন, বা যেটাকে বলা হচ্ছে আমরা ক্রেডিট বা অন অ্যাকাউন্ট বা বাকিতে। তাহলে নগদ লেনদেন গুলোকে আমরা যেখানে একটা নির্ধারিত পিরিয়ডে রিপোর্ট করে থাকি সেটাকে বলা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে ক্যাশ ইনফ্লোজ এবং ক্যাশ আউটফ্লোজ এই তথ্যগুলো সার্বিকভাবে আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে করি, যেটাকে আমরা বলছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আরেকটা স্টেটমেন্ট হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট। চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট বলতে ধরো মালিক ব্যবসা শুরু করার সাথে সাথে কিছু মূলধন নিয়ে তার ব্যবসা শুরু করলো, এবং সেই মূলধন বছর শেষে প্লাস মাইনাস যে কোনোটাই হতে পারে। তাহলে হোয়াট এভার দ্য সিচুয়েশন, প্লাস অর মাইনাস, তুমি যখন বছর শেষে এটাকে দেখবা যে কত টাকা নিয়ে শুরু করেছিলা, বছর শেষে কি আছে, এটা যে স্টেটমেন্টে প্রকাশ করা হয় তাকে বলা হয় চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট। মানে একটা নির্ধারিত সময়ে তোমার মালিকানা সত্ত্ব কি পরিমাণ চেঞ্জ হলো, এটা যে স্টেটমেন্টে প্রকাশ করা হয় তাকে বলা হয় চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট। এই 4টা স্টেটমেন্টকে বলা হয় তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই 4টাকে একসাথে মিল করে আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতি। মানে একটা এন্টিটি সম্পর্কে 4 ধরনের তথ্য আমরা এই স্টেটমেন্টগুলোর মাধ্যমে পেয়ে থাকি। তারপর হচ্ছে নোটস। এটা নোটস হচ্ছে মানে আমরা কিভাবে এই তথ্যে উপনীত হলাম, বা এই তথ্যে আমরা কিভাবে গিয়েছি, কি কি আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি ফলো করে আমরা এটা তৈরি করেছি। তারপর কম্পারেটিভ স্টেটমেন্ট, গত বছর এবং এই বছরের তোমার কম্পারেটিভ পিকচারটা তোমার সামনে তোলার জন্য, যে আসলে তুমি যে স্টেটমেন্টটা করছো সেটা গত বছরের সাথে এই বছরের গ্রোথ কি হলো বা অবস্থা কি হলো। এই সার্বিক এই 6টাকে বলা হয় কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং এই সবগুলো কিন্তু পার্ট অফ দা কমিউনিকেশন। তুমি যে বিভিন্ন ধরনের ইউজার গ্রুপ আছে, অ্যাকাউন্টিং এর তথ্যের ইউজার কারা বা ব্যবহারকারী কারা, তোমাদের কি ধারণা আছে অ্যাকাউন্টিং যে তথ্যগুলো জেনারেট করলে তার ব্যবহারকারী কারা? এনি আইডিয়া হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন?
কোনো ধারণা কি আছে? অ্যাকাউন্টিং যে তথ্যগুলো আছে এগুলোর ইউজার কারা? অ্যাকাউন্টিং তথ্যের ইউজার কারা হতে পারে? এনি আইডিয়া? যিনি প্রতিষ্ঠানের মালিক উনি বছর শেষে মানে দেখতে চাইতেছে ওনার লাভ কিরকম হয়েছে বা ক্ষতি কিরকম হয়েছে, ব্যাপারটা কি এরকম স্যার? এটা হচ্ছে এক ধরনের ইউজার। ইউজার দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার, একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। মানে ধরো উইদিন দ্য এন্টিটি বা একটা প্রতিষ্ঠানের ভেতরে যারা আছেন তারা যখন তথ্যগুলোকে ব্যবহার করে থাকে নিজেদের প্রয়োজনে, তাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল ইউজার। বাট এর বাইরেও যারা এর সাথে কোনো না কোনোভাবে জড়িত, ধরো তোমার প্রতিষ্ঠানকে একজন লোন দিবে, তোমার প্রতিষ্ঠানকে যদি লোন দেয় তাহলে কিন্তু ওই লোন অফিসার বা ব্যাংক কর্মকর্তা তোমার কি করবে, তোমার আর্থিক বিবৃতি দেখবে যে তোমার লোন পে করার ক্ষমতা আছে কিনা, সক্ষমতা আছে কিনা। তাহলে সেও কিন্তু তোমাকে যখন লোনটা দিচ্ছে তখন কিন্তু তোমার আর্থিক বিবৃতির ওয়ান কাইন্ড অফ ইউজার। কি ইউজার? উনি বাহ্যিক ব্যবহারকারী। তারপর ধরো বছর শেষে রাষ্ট্রীয় কোষাগারে আমরা ট্যাক্স দিয়ে থাকি, কোম্পানিগুলো ট্যাক্স সবচেয়ে বেশি দেয়। তাহলে ট্যাক্স দিতে গেলে বাংলাদেশের ট্যাক্স অথরিটি হচ্ছেন এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ট্যাক্স যখন তারা আদায় করে তখন কিন্তু তারা কি করে দেখে যে তোমার প্রতিষ্ঠানের কত টাকা ব্যবসা করলা, তার উপর তাকে সঠিকভাবে করটা তুমি দিচ্ছ কিনা। তাহলে এনবিআরও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইউজার, উনি হচ্ছেন কি এক্সটার্নাল ইউজার, বাহ্যিক ব্যবহারকারী। তারপর ধরো বিভিন্ন ট্রেড অর্গানাইজেশন থাকে, ধরো এই যে বিভিন্ন শ্রমিকদের মধ্যে যে সংগঠন থাকে, তারা দেখে যে মালিক যে পরিমাণ মুনাফা করছে সেই সাপেক্ষে তাদেরকে মজুরি সঠিকভাবে দিচ্ছে কিনা। এটাকে বলা হয় তোমার সিবিও বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট। তাদের কাজটা কি হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যে সঠিকভাবে মুনাফা করে যাচ্ছে, মালিক মুনাফা করছে, সেই মালিকের মুনাফাটা কি শ্রমিকদেরকে ঠিকভাবে দিচ্ছে কিনা, মুনাফার একটা অংশ বা মুনাফা থেকে সঠিকভাবে তাদের বেতন দিচ্ছে কিনা, ইনক্রিমেন্ট দিচ্ছে কিনা, বোনাস দিচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখলেও কিন্তু ট্রেড ইউনিয়ন গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যবহারকারী, যেটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে দেখো ব্যবহারকারীর মধ্যে উইদিন দ্য অর্গানাইজেশনও ব্যবহারকারী হতে পারে, আউটসাইড দ্য অর্গানাইজেশনও ব্যবহারকারী হতে পারে। আবার ধরো আমরাও ব্যবহারকারী, যেমন ধরো আমরা যখন লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই আমাদের মিনিমাম তোমার 3টা রিসার্চ পেপার লাগে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে 8টা রিসার্চ পেপার লাগে, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হতে গেলে 12টা রিসার্চ পেপার লাগে। এই রিসার্চ পেপার গুলো করতে গেলে আমাদের কিন্তু যেহেতু এরিয়া হচ্ছে অ্যাকাউন্টিং, আমরা কিন্তু অ্যানুয়াল রিপোর্টস গুলো ঘাটি, ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স কি আছে, সঠিকভাবে এগুলো পরিপালন করা হলো কিনা, এগুলোর উপর কিন্তু আমরা রিসার্চ রিপোর্ট করি। তাহলে আমরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যবহারকারী, কি সেটা বাহ্যিক ব্যবহারকারী। তার মানে এনি ওয়ান, তুমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তুমিও যদি মনে করো তোমার বাবার পেনশনের কিছু টাকা আছে, সেই টাকাগুলো তুমি চিন্তা করে দেখলা যে ব্যাংকের সুদের হার এখন অনেক কম, বা তোমার এখন মানে সেভিংস ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো কোনোটার মধ্যে লুক্রেটিভ বা লাভজনক না। বাট শেয়ার বাজারে অনেকে মনে করছে যে এখন শেয়ার বাজারে অনেক ফান্ড ফ্লো হবে, শেয়ার বাজারটা ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। তাহলে শেয়ার বাজারে তুমি বিনিয়োগ করতে যদি আগ্রহী হও, তাহলে বিনিয়োগ করতে গেলে তোমাকে আর্থিক বিবৃতিগুলো পর্যালোচনা করতে হবে যে কোন কোম্পানির আর্থিক অবস্থা ভালো, কোথায় বিনিয়োগ করলে আমার লাভ আসতে পারে। তাহলে তুমিও কিন্তু এক ধরনের ব্যবহারকারী হয়ে গেলা। তার মানে ব্যবহারকারী বলতে এনি কনসার্ন সিটিজেন, যে কেউ, যে কোনো সচেতন নাগরিক এটার ব্যবহারকারী হতে পারে। তবে সাধারণত উইদিন দ্য অর্গানাইজেশন যারা ব্যবহার করে তাদেরকে বলা হয় মানে আভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার। আর আউটসাইড দ্য অর্গানাইজেশন যারা ব্যবহার করে তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। মেইনলি ফর ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইউজারই কিন্তু আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতি বলো বা বিভিন্ন তথ্যগুলো আমরা তৈরি করে থাকি। তাহলে অ্যাকাউন্টিং বিষয়টা কি একটু কি আইডিয়া হয়েছে? হোয়াট ইজ অ্যাকাউন্টিং? জি স্যার। তাহলে অ্যাকাউন্টিং সম্পর্কে তোমাদের বলতে চাই, প্রথমে বললাম অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, তাই না? তোমাকে বলছি ইনফরমেশন সিস্টেম। এখন তোমরা কি জানো না, তোমরা অবশ্যই বিজনেস মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে জানো যে কোনো একটা সিস্টেমের মিনিমাম বেসিক কম্পোনেন্ট কয়টা? এনি সিস্টেমের, যে কোনো সিস্টেমের বেসিক কম্পোনেন্ট কয়টা? এনি সিস্টেমের বেসিক কম্পোনেন্ট কয়টা? স্যার তিনটা। তিনটা। ইনপুট, প্রসেস এন্ড আউটপুট, তাই না? ইয়েস স্যার। তিনটা বেসিক কম্পোনেন্ট, মানে যে কোনো সিস্টেম, আমরা যদি কম্পিউটার সিস্টেম বলি বা এনি সর্ট অফ সিস্টেম। তাহলে অ্যাকাউন্টিং কে কেন আমরা ইনফরমেশন সিস্টেম বলছি? অ্যাকাউন্টিং এর ইনপুট হচ্ছে কি র যে ট্রানজেকশন বা ডেটা গুলো আছে সেগুলো। প্রসেস হচ্ছে কি অ্যাকাউন্টিং এর বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন টার্মস আছে যেগুলো তোমরা গ্র্যাজুয়ালি জানবা। বিভিন্ন টার্মস এবং টেকনিক্স এর মাধ্যমে অ্যাকাউন্টিং এর প্রসেস করছি, আর আউটপুট হিসেবে বের করছি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতি। দ্যাটস ওয়াই আমরা অ্যাকাউন্টিং কে একটা ইনফরমেশন সিস্টেম বলছি, কারণ এখানে তিনটা কম্পোনেন্টই বিদ্যমান। প্রথমত আমরা কি করছি যে
এটাতে আমরা র ডাটা যেগুলোকে আমরা ট্রানজেকশন হিসেবে বলছি, যে তোমাদের শুরুতে বললাম যে আইডেন্টিফাই করেছি ট্রানজেকশন গুলোকে আমরা প্রাথমিকভাবে যখন ফাইন্ড আউট করলাম, এগুলো হচ্ছে র ডাটা। এটা হচ্ছে আমার জন্য ইনপুট। প্রসেস করতে যে অ্যাকাউন্টিং এর বেশ কিছু টেকনিক আছে, অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল আছে, অ্যাকাউন্টিং এর কনসেপ্ট আছে, অ্যাকাউন্টিং এর অ্যাজাম্পশন আছে, অ্যাকাউন্টিং এর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, অনেক কিছু মাধ্যমে আমরা এগুলোকে প্রসেস করি। আর আউটপুট হিসেবে বের করি কি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলছি অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, কারণ এখানে তিনটা পার্টি আছে। তাহলে আবার যদি ডেফিনেশনটা বলি, accounting is an information system that identify, records and communicates economic events of an entity to the interested users. Interested users বলতে ইন্টারনাল এবং এক্সটার্নাল সব ধরনের ইউজার আর কি। তাহলে অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা কি ক্লিয়ার? আমাদের কাছে কি ক্লিয়ার অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা? জি স্যার। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো যে এই বিষয়টা একটু বললে ভালো হয়, তাহলে আমি আবার বলবো, সমস্যা নাই। বাট বেসিক্যালি অ্যাকাউন্টিংটা ডিল করে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের র ডাটা থেকে আলটিমেটলি ট্রান্সফার করে হচ্ছে কমপ্লিট ইনফরমেশনে, এবং এই ইনফরমেশন গুলো জেনারেট করা হচ্ছে অ্যাকাউন্টিং এর কাজ। এবং এটার যারা ব্যবহারকারী আছে তারা এই ধরনের ইনফরমেশন গুলো ব্যবহার করেই আলটিমেটলি তাদের যে যা নিডস আছে সেগুলোকে ফুলফিল করে থাকে। এখন অ্যাকাউন্টিং এর বেশ কিছু অ্যাজাম্পশনস বা ধারণা আছে। অ্যাজাম্পশনস বলতে ধরো তোমরা যে কোনো থিওরি যখন তোমরা প্রুফ করতে যাও, তোমাদের কিন্তু কিছু জিনিস প্রি কন্ডিশন বা তোমরা কিছু জিনিস ধরে নাও। যেমন ধরো চাহিদা ইকোনমিক্স এর ভাষায় আছে ডিমান্ড। ডিমান্ডের কিন্তু বেশ কিছু কন্ডিশন আছে। ডিমান্ড হতে গেলে তোমার প্রথম হচ্ছে একটা ডিজায়ার বা নিডস থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই পরিমাণ আর্থিক সামর্থ্য তোমার থাকতে হবে, এবং ওই অর্থ ব্যয় করার ইচ্ছা তোমার থাকতে হবে। এই তিনটা কন্ডিশন যখন ফুলফিল করে তখন সেটাকে আমরা বলি চাহিদা বা ডিমান্ড। ধরো একজন কৃপণের তার যদি ঘোড়ায় কেনার স্বাদ হয়, তার কিন্তু দুইটা কন্ডিশন ঠিক আছে, কি তার আর্থিক সামর্থ্য আছে এবং তার ওটার ইচ্ছাও আছে, কিন্তু কি নাই, অর্থ ব্যয় করার ইচ্ছা নাই, কারণ সে কৃপণ, সে ব্যয় করতে চায় না। তাহলে এই তিনটার কারণে যেহেতু অর্থ থাকা সত্ত্বেও সে ব্যয় করতে চায় না, তাই কিন্তু তার কাছে কিন্তু এটা কোনো ডিমান্ড হবে না। কারণ ডিমান্ড হইতে গেলে তিনটা কন্ডিশন থাকতে হবে, আর্থিক সামর্থ্য, তারপরে তোমার হচ্ছে ইচ্ছা এবং ব্যয় করার ইচ্ছে। তিনটা কন্ডিশন থাকলে আমরা তখন তাকে ডিমান্ড বলি। ঠিক তেমনি অ্যাকাউন্টিং যখন আমরা করব, অ্যাকাউন্টিং করতে গেলে অবশ্যই কিছু বেসিক অ্যাজাম্পশন বা বেসিক ধারণার উপর অ্যাকাউন্টিং প্রতিষ্ঠিত। ওই ধারণাগুলো যদি না থাকে তাহলে অ্যাকাউন্টিং করা যায় না। তার মধ্যে প্রথম ধারণাটা হচ্ছে তোমার ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন নাম্বার 1, তোমরা একটু পয়েন্ট নোট ডাউন করতে পারো, যদিও আমি তোমাদের লেকচার এটার মানে রেকর্ডেড কপি দিয়ে দিব। তোমরা আজকে ক্লাস শেষে তোমাদের সিআরকে আমি রেকর্ডেড কপিটা দিয়ে দিব। তোমরা লেকচার তোমরা ইচ্ছা মতো তোমরা আবার নিজেদের ইচ্ছা মতো শুনে নিতে পারবা। তো আমি যেটা বলছিলাম যে প্রথম যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের মেইন থিমটা হচ্ছে each and every entity must be separated from its owner and other business entity। মানে প্রত্যেকটা সত্তাই তার মালিক এবং অন্যান্য সত্তা থেকে আলাদা। একটা এক্সাম্পল দিলে তোমার কাছে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে এটিএন বাংলা, একটা হচ্ছে এটিএন নিউজ। ঠিক আছে, এটিএন বাংলা এবং এটিএন নিউজ একই মালিকের, কিন্তু ডক্টর মাহফুজুর রহমানের, তাই না? আমরা ব্যক্তিগতভাবে জানি যে ওনার দুইটা চ্যানেল। এখন মাহফুজুর রহমান হচ্ছে একটা ব্যক্তি সত্তা, তার দুইটা প্রতিষ্ঠান হচ্ছে তার দুইটা ব্যবসায়িক সত্তা। তুমি খেয়াল করে দেখবা এটিএন বাংলা এবং এটিএন নিউজের লোগো কিন্তু সেম না। কর্নারের লোগোটা হচ্ছে লোগো এটিএন বাংলারটা একরকম, এটিএন নিউজেরটা একরকম। তার মানে দুইটা কিন্তু আলাদা সেপারেট ব্যবসায়িক সত্তা। তাহলে এখানে তিনটা ব্যবসায়িক সত্তা, মানে একটা হচ্ছে ব্যক্তি সত্তা, দুটো হচ্ছে ব্যবসায়িক সত্তা, তিনটা সত্তাই আলাদা। তাহলে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন যেটা বলছে বিজনেস নট অনলি সেপারেটেড ফ্রম ইটস ওনার বাট অলসো সেপারেটেড ফ্রম আদার বিজনেস এন্টিটি। মানে শুধুমাত্র মালিকের থেকে তার ব্যবসায়িক সত্তাটা আলাদা সেটা না, অন্যান্য ব্যবসায়িক সত্তা থেকে এই সত্তাটা আলাদা। কারণ এটিএন বাংলা এটিএন নিউজ একই মালিকের হওয়া সত্ত্বেও এটিএন বাংলার লোগো একরকম, এটিএন নিউজের লোগো একরকম, ডক্টর মাহফুজুর রহমান ব্যক্তি আরেক রকম। তাহলে এখানে তিনজন মিলিয়ে কিন্তু আসলে তিনটা সত্তা, একটা ব্যক্তি সত্তা, দুইটা প্রাতিষ্ঠানিক সত্তা। তাহলে প্রাতিষ্ঠানিক সত্তা বা ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের মেইন থিম কি? বিজনেস নট অনলি সেপারেটেড ফ্রম ইটস ওনার বাট অলসো সেপারেটেড ফ্রম আদার বিজনেস এন্টিটি। আমরা যখনই কোনো অ্যাকাউন্টিং করতে যাব প্রথমে একটা ইকোনমিক এন্টিটি থাকতে হবে, নাম্বার 1 কন্ডিশন, যে ইকোনমিক এন্টিটি থাকতেই হবে। তাহলে কি ইকোনমিক এন্টিটি বিষয়টা কি বোঝা গেছে? বিষয়টা কি ইকোনমিক এন্টিটি বিষয়টা তোমরা কি বুঝতে পেরেছো ইকোনমিক এন্টিটি সম্পর্কে? স্যার একটু আরেকবার বলবেন। হ্যাঁ, বিজনেস নট অনলি সেপারেটেড ফ্রম ইটস ওনার বাট অলসো সেপারেটেড ফ্রম আদার বিজনেস এন্টিটি। মানে ব্যবসাটা শুধুমাত্র যে
তার মালিক থেকে আলাদা হবে সেটা না, তার অন্যান্য ব্যবসায়িক সত্তা থেকেও কিন্তু আলাদা হবে। ওইটাই বলা হচ্ছে বিজনেস নট অনলি সেপারেটেড ফ্রম ইটস ওনার বাট অলসো সেপারেটেড ফ্রম আদার বিজনেস এন্টিটি। মানে ব্যবসাটা শুধুমাত্র মালিক থেকে আলাদা হবে সেটা না, অন্যান্য ব্যবসায়িক সত্তা থেকেও কিন্তু আলাদা হবে। এটি হচ্ছে মেইন থিম অফ হ্যাঁ তোমার ওই বেসিক মানে যে আমরা ইকোনমিক এন্টিটি কনসেপ্ট বলছি সেটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন মানে বিজনেস উইল বি রান ইন দ্য ফরসিয়েবল ফিউচার। মানে তোমার ব্যবসাটা একটা নির্ধারিত পিরিয়ডের জন্য চলমান থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গোয়িং কনসার্ন। বিজনেস উইল বি রান ইন দ্য ফরসিয়েবল ফিউচার। ব্যবসাকে তুমি কোনোভাবেই আলাদা করে দেখার সুযোগ নাই, এটা চলবে এবং এটা একটা আলাদা মানে চলমান ধারণা আর কি। ব্যবসা চলে বলেই কিন্তু ব্যবসার হিসাবটা প্রয়োজন রাখা। যদি ব্যবসা না চলতো তাহলে তো এটা হিসাব রাখার কোনো প্রয়োজনই পড়তো না। কারণ তুমি ধরো এই যে বইমেলায় যখন বইটা আসে, এক মাসে তোমার যদি ওরকম ধরনের হিসাব রাখার প্রয়োজন না থাকতো তাহলে কি করতো, এতগুলো স্টলে বই তুললাম, এতগুলো বিক্রি হলো, এতগুলো আছে, দ্যাটস ইট, তাহলে আর এত ডিটেল হিসাবের দরকার ছিল না। কিন্তু ওই ব্যবসা বা ওই প্রকাশনার ব্যবসা যেহেতু দিনের পর দিন চলে, তাই তারা কি করে এই সিজনাল টাইমে তারা বইমেলাতে কিছু একটা হিসাব আলাদা রাখে, আর সারা বছরে কিন্তু তাকে হিসাব মেনটেন করতে হয়, কারণ তার ব্যবসাটা যেহেতু চলমান। গোয়িং কনসার্ন বিজনেস উইল বি রান ইন দ্য ফরসিয়েবল ফিউচার। তার ব্যবসাটা যেহেতু অদূর ভবিষ্যৎ পর্যন্ত চলে, এই চলে বলেই কিন্তু তাকে হিসাব রাখার প্রয়োজনটা পড়ে। যদি ব্যবসা না চলতো তার হিসাব রাখার কোনো প্রয়োজন ছিল না। তাহলে প্রথম হচ্ছে ইকোনমিক এন্টিটি, সেকেন্ড ওয়ান হচ্ছে গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন মানে হচ্ছে বিজনেস উইল বি রান ইন দ্য ফরসিয়েবল ফিউচার, ব্যবসাটা একটা অদূর ভবিষ্যৎ পর্যন্ত চলবে। তাহলে এটা হচ্ছে তোমার হলো গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের মেইন থিম। তারপরের অ্যাজাম্পশনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইকোনমিক এন্টিটি, সেকেন্ড হচ্ছে গোয়িং কনসার্ন, থার্ড হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড। মানে একটা নির্ধারিত হিসাব কাল, হিসাব কালের জন্য তোমার হচ্ছে হিসাবটা রাখতে হবে। হিসাব কাল যদি না থাকে, হিসাব কাল বলতে ধরো নর্মালি জানুয়ারি থেকে ডিসেম্বর হচ্ছে একটা হিসাব কাল, এক বছর। তাহলে এই এক বছরে তোমার প্রতিষ্ঠানের কি পরিমাণ লাভ ক্ষতি হইলো, কি পরিমাণ অ্যাসেট লায়াবিলিটি আছে বা কি আছে, সেই বিষয়টা তোমার এক বছরেরটা তুমি তোমার ওভারঅল একটা জায়গায় রিপোর্ট করতে পারছো। তাহলে অ্যাকাউন্টিং পিরিয়ড যদি না থাকে তুমি তো জানতেই পারবা না কবের হিসাব কিভাবে করবা। তাহলে হিসাবটাকে সঠিকভাবে করতে গেলে তোমার একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের প্রয়োজন আছে। অ্যাকাউন্টিং পিরিয়ডটা আছে বলেই তুমি কিন্তু জানতে পারো তোমার প্রফিট লস বা অন্যান্য অবস্থানগুলো কি সেটা। তাহলে প্রথমত ইকোনমিক এন্টিটি থাকতে হবে, দ্বিতীয়ত গোয়িং কনসার্ন হতে হবে, তৃতীয়ত হচ্ছে তোমার একটা নির্ধারিত হিসাব কালের জন্য হিসাবটা রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে মনিটারি ইউনিট মেজারমেন্ট। মানে ইচ অ্যান্ড এভরি ট্রানজেকশন মাস্ট বি এক্সপ্রেস ইন মনিটারি টার্ম। মানে প্রত্যেকটা লেনদেনকে তোমার টাকায় পরিমাপযোগ্য হতে হবে। যদি তুমি টাকায় পরিমাপযোগ্য না করতে পারো তাহলে তুমি হিসাবভুক্ত কিভাবে করবা? কারণ টাকা প্রচলনের আগে কি ছিল, তোমার বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় প্রথা ছিল। ওখানে কি করা হতো, এক্সচেঞ্জ করা হতো প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্টকে। এখন প্রোডাক্টের বিনিময়ে যখন প্রোডাক্টকে এক্সচেঞ্জ করা হয় তখন কিন্তু একটা বিভিন্ন ধরনের অ্যানোমালিজ বা প্রবলেম দেখা দেয়, সঠিকভাবে এগুলো এক্সচেঞ্জ করা যায় না। পরবর্তী কিন্তু মুদ্রার আবির্ভাব হলো। তাহলে মুদ্রার আবির্ভাব হওয়ার পরপরই গ্র্যাজুয়ালি কিন্তু আসলে হিসাবগুলো অনেক সহজ বা সিম্পল হয়ে গেছে। তাহলে ইচ অ্যান্ড এভরি ট্রানজেকশন মাস্ট বি এক্সপ্রেস ইন মনিটারি টার্ম। মানে টাকার অঙ্কে সেগুলোকে মূল্যায়ন করতে হবে। টাকার অঙ্কে যদি মূল্যায়ন করতে পারো তাহলে তুমি সঠিকভাবে হিসাব রাখতে পারবা, না হলে পারবা না। তাহলে এই চারটাকে বলা হচ্ছে বেসিক অ্যাজাম্পশন অফ অ্যাকাউন্টিং। মানে অ্যাকাউন্টিং করতে গেলে এই চারটা শর্ত মেনেই তোমাকে অ্যাকাউন্টিংটা করতে হবে। তার মধ্যে প্রথম শর্তটা কি, একটা এন্টিটির সত্তার অবস্থান থাকতে হবে। সেকেন্ড ওয়ান, সত্তাটা তোমার চলমান হতে হবে, গোয়িং কনসার্ন। থার্ড ওয়ান, এই চলমান সত্তার মধ্যে তোমার হচ্ছে আবার ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন অবশ্যই তোমার একটা নির্ধারিত পিরিয়ডের জন্য হিসাবভুক্ত করতে হবে, যেটাকে আমরা বলছি যে অ্যাকাউন্টিং পিরিয়ড। এন্ড ফাইনালি আমরা বলছি যে মনিটারি ইউনিট মেজারমেন্ট, মানে ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন মাস্ট বি এক্সপ্রেস ইন মনিটারি টার্মস। এই চারটা অ্যাজাম্পশন যদি থাকে তাহলে আমরা অ্যাকাউন্টিং করতে পারবো। এই চারটা অ্যাজাম্পশন ছাড়া আমরা অ্যাকাউন্টিং করতে পারবো না। তাহলে এই যে চারটা, তার পাশাপাশি অপারেশনাল আরেকটা অ্যাজাম্পশন আছে যেটাকে বলা হয় তোমার অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস, ACCRUL, ACCRUL, অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিসের বাংলা হচ্ছে বকেয়া ভিত্তি। মানে বকেয়া ভিত্তি হচ্ছে কি, তোমার যদি বকেয়া ভিত্তিতে তুমি হিসাবভুক্ত না করো তাহলে সঠিক হিসাব তোমার নিরূপণ করা সম্ভব না। কারণ দুইটা ভিত্তি আছে, একটা হচ্ছে তোমার ক্যাশ বেসিস, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। দুইটা বেসিস একটু লিখে নাও, ক্যাশ বেসিস
এন্ড আরেকটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। দুটার পার্থক্যটা বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আসলে কি বেসিস গুলো কি। ক্যাশ বেসিস বা নগদান ভিত্তি, অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তি। অ্যাকাউন্টিং চুজ করছে কাকে? অ্যাক্রুয়াল বেসিসকে। কেন? সঙ্গত কারণটাকে আমি এক্সপ্লেন করছি। ধরো ক্যাশ বেসিসের থিমটা হচ্ছে এরকম, রেভিনিউ শুড বি রিকগনাইজড when it is received in cash, expense should be recognized when it paid in cash। মানে তুমি একটা প্রতিষ্ঠানের আয়কে তখনই আয় দেখাবা যখন তুমি নগদ টাকা পাবা, আর তুমি প্রতিষ্ঠানের ব্যয়কে তখনই ব্যয় দেখাবা যখন তুমি নগদ টাকা দিবা। এখন এটা হচ্ছে ক্যাশ বেসিসের মেইন থিম। এখন ধরো তুমি নভেম্বর মাসে একটা প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করছো, নভেম্বর মাসে সে বলছে তোমাকে 3 মাস পরে টাকাটা দিবে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তুমি টাকাটা পাবে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি চলে গেছে পরের বছরে। এখন ফেব্রুয়ারি পরের বছরে চলে যাওয়াতে প্রবলেমটা কি হয়েছে? ধরো তুমি খরচ দেখাবা এই বছরে, আয় দেখাবা যায় আরেক বছরে, কারণ যখন তুমি নগদ টাকা পাবা তখন এটাকে আয় দেখাবা, কিন্তু এই কাজটা সম্পন্ন করতে তো তোমার এখন খরচ করে ফেলতে হয়েছে, তাহলে খরচ দেখাবা এখন, আয় দেখাবা পরের বছর। উল্টা ভাবে হয়তো আবার তোমার টাকা পেয়ে গেছো, তোমার হয়তো বিভিন্ন জিনিস বকেয়া আছে, তার মানে কি ওইটা আবার তুমি পরের মাসে পে করবা বা পরের বছরে পে করবা। তাহলে আয় দেখাচ্ছ এই বছর, ব্যয় দেখাচ্ছ আরেক বছর, তাহলে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যটা করা যায় না যদি ক্যাশ বেসিস হয়। বাট অ্যাক্রুয়াল বেসিসের থিমটা হচ্ছে রেভিনিউ শুড বি রিকগনাইজড when it is earned, মানে রেভিনিউ যখন উপার্জিত হবে তখনই রেভিনিউ দেখাবো। এক্সপেন্স শুড বি রিকগনাইজড when it is incurred, এক্সপেন্সকে আমি তখন দেখাবো যখন এক্সপেন্সটা সংগঠিত হবে। তার মানে পেমেন্ট হোক বা না হোক সেটা ব্যাপার না, রিসিভ হোক বা না হোক সেটা ব্যাপার না। ধরো জানুয়ারি মাসে কাজ সম্পন্ন করেছি নভেম্বরে, নভেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হলে নভেম্বরে আয় দেখা দিব, ডিসেম্বরের জানুয়ারি ফেব্রুয়ারিতে যে টাকা পাই বা না পাই তখন দেখাবো এই টাকাটা আমি অলরেডি কাজ সম্পন্ন করা হয়ে গেছে, এই টাকাটা আমি পাবো। তখন আমরা একটা আইটেম ক্রিয়েট করি যেটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে এই টাকাটা আমি পাবো। আবার বকেয়া থাকলে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল, টাকাটা দিতে হবে। তাহলে রিসিভেবল, পেয়েবল এই দুইটা এসছে ফ্রম অ্যাক্রুয়াল বেসিস। এবং অ্যাক্রুয়াল বেসিসে কি হয়? ট্রু রিফ্লেকশন অফ দ্য অ্যাফেয়ার্স, এটা নির্ধারিত বছরের সঠিক অবস্থানটা আমরা অ্যাক্রুয়াল বেসিসের মাধ্যমে জানতে পারি, যেটা ক্যাশ বেসিসে জানা সম্ভব হয় না। কারণ ক্যাশ বেসিসে আয় এক বছরটা আরেক বছরে যায়, ব্যয় এক বছরটা আরেক বছরে যায়, তাহলে আয় ব্যয় যদি বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যায় তাহলে সঠিক লাভ ক্ষতি নিরূপণ করা সম্ভব হয় না। সেই জন্য ক্যাশ বেসিসকে বলা হয় যে না, এটা সঠিক বেসিস না, উই হ্যাভ টু ফলো অ্যাক্রুয়াল বেসিস, and this is another important assumption। তাহলে 5টা assumption তোমরা নোট ডাউন করো। নাম্বার 1 ইকোনমিক এন্টিটি, নাম্বার 2 গোয়িং কনসার্ন, নাম্বার 3 অ্যাকাউন্টিং পিরিয়ড, নাম্বার 4 মনিটারি ইউনিট মেজারমেন্ট, নাম্বার 5 অ্যাক্রুয়াল বেসিস। এই 5টাকে বলা হয় বেসিক অ্যাজাম্পশন অফ অ্যাকাউন্টিং। মানে অ্যাকাউন্টিং করতে গেলে এই 5টা ধারণাকে সামনে নিয়ে তোমাকে অ্যাকাউন্টিং করতে হবে। বুঝতে পারছো বিষয়গুলো? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো 5টা অ্যাজাম্পশন? জি স্যার। জি স্যার। তাহলে এই 5টা অ্যাজাম্পশনের উপর বেস করেই অ্যাকাউন্টিং ডিল করে। এই 5টা অ্যাজাম্পশন যখন তোমার সঠিকভাবে বুঝতে পারবা তখন তুমি অ্যাকাউন্টিং এর রেকর্ডিং থেকে শুরু করে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবা। আর 5টা অ্যাজাম্পশন যদি তোমরা না বুঝো তাহলে দেখা যাবে তুমি অ্যাকাউন্টিং এর সঠিকভাবে রেকর্ডিং কি হবে না হবে এটা অতটা ভালো করে বুঝবা না। তাই অ্যাকাউন্টিং বুঝতে গেলে তোমাকে 5টা অ্যাজাম্পশন ভালো করে জানতে হবে। তো এতক্ষণ যা বললাম বিষয়গুলো কি বুঝতে পেরেছো? জি স্যার। কোনো বিষয়ে কনফিউশন? অ্যাক্রুয়াল বেসিসের পার্টটা একটু আরেকবার বলবেন? অ্যাক্রুয়াল বেসিসটা তোমাকে যেটা বললাম যে দুইটা ডিফারেন্ট বেসিস, একটা হচ্ছে ক্যাশ বেসিস, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। মানে ক্যাশ বেসিসের মধ্যে বলা হচ্ছে তোমার আয় এবং ব্যয় এই দুটাকেই তুমি তখন হিসাবভুক্ত করবা যখন তুমি নগদ টাকা পাবা বা দিবা। যদি নগদ টাকা পাও তখন তুমি এটাকে আয় দেখাবা, যখন নগদ টাকা দিবা তখন ব্যয় দেখাবা। কিন্তু বাস্তবিক পক্ষে অনেক লেনদেন হয় যে লেনদেনগুলোর ধরো কার্যক্রম এই বছরই সম্পন্ন হয়েছে, বছরের শেষের দিকে ট্রানজেকশন, যে কোনো কারণেই হোক পরের বছর যায় তুমি টাকাটা পাবা। তাহলে ক্যাশ বেসিসে বলছে কি খরচ দেখাবা এই বছরে, আয় দেখাবা আরেক বছরে। তাহলে তো তুমি যখন প্রতি বছরের রেজাল্ট বাইর করবা, প্রফিট লস বা যাই বাইর করো, তোমার কিন্তু কারেক্ট রেজাল্টটা আসবে না। কারণটা কি? কারণ খরচটা তো ছিল এই বছরের, আয়টাও ছিল এই বছরে, হয়তো তুমি নগদ টাকাটা পাও নাই, নগদ টাকা পাও নাই বলে তুমি যে পরের বছর নিয়ে গেছো এটা কিন্তু কারেক্ট না। তোমাকে কি করতে হবে? এই বছরে রিপোর্ট করতে হবে, লিখতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল মানে এই টাকাটা আমি পাবো, আর খরচ থাকলে লিখতে হবে কি অ্যাকাউন্টস পেবল মানে এই টাকাটা আমার কাছে একজন পাবে। তাহলে তোমার কাছে একজন পাবে বা তুমি কারো কাছে পাবা, এইভাবে রেকর্ড না করে তুমি দেখায় দিছো যে খরচ এই বছর, আয় পরের বছর, তাহলে আয়ের সাথে ব্যয় তো সামঞ্জস্য হবে না।
সেই জন্য বলছে যে ক্যাশ বেসিসে আমরা ট্রু রিফ্লেকশন অফ দ্য অ্যাফেয়ার্স ফর এ পার্টিকুলার পিরিয়ড ইজ নট পসিবল। মানে একটা নির্ধারিত বছরের ট্রু অবস্থাটা কি ছিল সেটা ক্যাশ বেসিসে আমরা কারেক্টলি পাই না, বাট অ্যাক্রুয়াল বেসিসে সেটা আমরা পাই। কারণ আয় যখন হয় তখন আয় দেখা দিব, ব্যয় যখন হয় তখন দেখা দিব, পেমেন্ট যখন পাই বা না পাই সেটা পরের ব্যাপার, বা আর আয় হয়ে গেলে দেখাবো আয় হয়েছে, ব্যয় হইলে দেখাবো ব্যয় হয়েছে। এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। রেভিনিউ শুড বি রিকগনাইজড when it is earned, not received in cash. Expense should be recognized when it is incurred, not paid in cash. মানে আয়কে তখনই আমি আয় দেখাবো যখন এটা অর্জিত হয়ে গেছে, পেমেন্ট পাইলাম কি পাইলাম না ম্যাটার না। ব্যয়কে আমি তখনই ব্যয় দেখাবো যখন এটা খরচ হয়ে গেছে, পেমেন্ট করলাম কি করলাম না সেটা ম্যাটার না। সেটাই হচ্ছে মেইন থিম অফ অ্যাক্রুয়াল বেসিস। রেভিনিউ শুড বি রিকগনাইজড when it is earned, not received in cash. Expense should be recognized when it is incurred, not paid in cash. Clear? Yes, sir. তাহলে তোমাদের আর কোনো বিষয় এটার মধ্যে জানতে সমস্যা? যা যা বললাম এগুলো ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে তোমাদের সিআর কে আমি ওই লেকচারটা এটার রেকর্ডেড ইয়াটা মেল করে দিব, তোমরা ওর কাছ থেকে এটা কালেক্ট করে নিও, ঠিক আছে? মঙ্গলবার নেক্সট ক্লাস হবে আমাদের। আর বই তোমার হচ্ছে এটার জন্য কাইসো, ওয়েগান এন্ড কিমেল, আইএফআরএস এডিশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। বইয়ের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আইএফআরএস এডিশন, আইএফআরএস এডিশন নীলক্ষেতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আইএফআরএস এডিশন, কাইসো কিমেল, KEISO, কাইসো কিমেল অ্যান্ড ওয়েগেন্ট, তিনজন হচ্ছে অথর। কাইসো, ওয়েগেন, কিমেল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আইএফআরএস এডিশন, ঠিক আছে? এটা বাজার থেকে নিয়ে নিবা। এই বই ধরে আমরা গ্র্যাজুয়ালি ডিসকাস করব। এবং ফার্স্ট পার্ট যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা আমরা এখান থেকে করবো। কস্ট এন্ড ম্যানেজারেলের জন্য আরেকটা টেক্সট আছে, সেটা পরে, বাট ইনিশিয়াল ফেজের জন্য আমরা এটা পড়বো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে কথা হবে, হ্যাঁ।